প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে প্রতিবারের আবার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিডিওটি তৈরি করছি BBA সেকেন্ড ইয়ার বা যারা MCOM Preliতে পড়ছেন তাদের মেজর সাবজেক্ট বিজনেস ম্যাথের উপর, বিজনেস ম্যাথেরই একটা অধ্যায় অর্থায়ন ও গণিতের উপর। আর আজকের ক্লাসটি আসলে মূলত পক্ষে আমরা কোনো অঙ্ক নিয়ে আলোচনা করছি না, আসলে ভিডিও বানানোর এত সময়ও পাচ্ছি না, সেজন্য জাস্ট একটা সূত্রের ক্লাস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তবে সূত্র হলো এই ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা এই সূত্রের উপর ভিত্তি করে আপনি পরীক্ষাতে আনসার করতে পারবেন। তো এখানে আমরা 8টা সূত্রের মাধ্যমে আমরা অলরেডি 35 থেকে 36টা অঙ্ক কীভাবে সমাধান করা যায় সেটা আজকে আমরা দেখব। আর আমরা আসলে ভিডিওগুলো তৈরি করছি মিলেনিয়াম পাবলিকেশনের দীপক কুমার বিশ্বাস স্যারের বই থেকে। তো অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনাদেরই ক্ষতি হবে ভাই, কেননা আমরা ভিডিওগুলো এমনভাবে প্রস্তুত করছি যেন যে কেউ আপনারা প্রাইভেটে যেভাবে পড়বেন বা আমরাও যেভাবে প্রাইভেট পড়াই সেই আলোকেই আমরা ভিডিওটা আসলে প্রস্তুত করছি। তো তার জন্য বলছি ফুল লাইন বাই লাইন ধরে ধরে আমরা বেসিক্যালি ক্লিয়ার করানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে। তাই অনুরোধ করছি আবারও ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আর ভিডিওর ভিতরে বা শেষ পর্যায়ে একটা ম্যাজিক টেকনিক থাকবে, যে জিনিসটার জন্য এই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে অনেকে ভুল করে ফেলে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনায়। তো আমরা শুরুতে এখানে অলরেডি 8টা সূত্র দেখতে পাচ্ছি। ফার্স্ট সূত্র হচ্ছে সরল সুদ। যদি কোনো প্রশ্নে সরল সুদ বলা থাকে তাহলে সরল সুদের সূত্র কী ভাই? নর্মালি কথা যেটা আমি পারি না, আমি পারি না বলতে কি, আমি বলতে আই, আর পাতে হচ্ছে পি, পারি রিতে হচ্ছে আর নাতে হচ্ছে এন। তার মানে এই সুদের সূত্র কি ভাই? আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে আই দ্বারা কি বুঝবো ভাই আমরা? সুদ। পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যাকে বাংলাতে বলা হয় আসল টাকা। এন মানে নাম্বার অফ ইয়ার্স, যাকে বলা হয় সময়। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে বলা হয় হার। এখন আসি ভাই, আমরা এখানে ইংলিশ নিয়ে আলোচনা করছি না, কেননা ইংলিশ নিয়ে আলোচনা করতে গেলে সময়ও বেশি লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমাদের অর্থায়ন ও গণিতের চ্যাপ্টারে আমাদের ইংলিশ জানার প্রয়োজন নয়, বাংলাটা জানার প্রয়োজন। সেজন্য আমরা পাশে দিয়ে বাংলা লিখে দিলাম যেখানে যা যা প্রয়োজন। এরপরে ফার্স্টটা কী ছিল তাহলে ভাই? সরল সুদের সূত্র। 2 নম্বর হচ্ছে সুদ আসল সহ সরল সুদ। অর্থাৎ আপনাকে সরল সুদ চাওয়া হয়েছে, কিন্তু প্রশ্নের ভিতরে যদি সুদ আসলের কথা উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো। সেক্ষেত্রে সূত্রটা কী ভাই? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এনআর। যেমন এখানে এ দ্বারা বুঝবো কী ভাই? সুদ আসল অথবা ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ এ দ্বারা আমরা ভবিষ্যৎকেও বুঝতে পারবো আর সুদ আসলকেও বুঝবো। আর পি এর মান তো আমাদের আগে যেটা আছে এই জন্য লেখা হয়নি। পি মানে হচ্ছে আসল, এন মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তার মানে হার। পরেরটা 3 নম্বরে কী আছে ভাই? চক্রবৃদ্ধি সুদ। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বেশিরভাগ অঙ্ক হচ্ছে ভাই চক্রবৃদ্ধি, যার কারণে এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ চাওয়া হয় তখন সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আপ টু দি পাওয়ার এন। যেমন এখানে এ বলতে ওই মানে কি ভাই? সুদ আসল বা ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে এ। এরপরে দিয়ে আসে পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর মানে রেট অফ ইন্টারেস্ট, এন মানে নাম্বার অফ ইয়ার্স, এটা আমরা সবাই জানি। এরপর 4 নম্বরটা হচ্ছে অবচয়। যদি আমাদের কোনো প্রশ্ন অবচয়ের কোশ্চেন থাকে বা ভগ্নাবশেষ মূল্য বের করতে বলা হয় বা অবচয়ের হার নির্ণয় করতে বলা হয় এক্সেট্রা, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 4 নম্বর সূত্রটা ইউজ করবো। তো অবচয়ের সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। যেমন আমরা খেয়াল করি ভাই, চক্রবৃদ্ধি সুদের আর অবচয়ের সূত্রটা প্রায় একই ক্যাটাগরি, জাস্ট হালকা একটু পরিবর্তন, কোথাও প্লাস হয় কোথাও মাইনাস হয়। তো মনে রাখতে হবে ভাই, চক্রবৃদ্ধি সুদে যেটা এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সেম সূত্রটা আবার অবচয়েও হবে, তবে জাস্ট প্লাসের পরিবর্তে ব্যবহৃত হবে এখানে মাইনাস। আই মিন এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তো এক্ষেত্রে আমরা যেমন চক্রবৃদ্ধি সুদ বা সুদ আসলের বেলায় এ মানে কি ভাই? সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য। তবে অবচয়ের অঙ্কের বেলায় গেলে বা অবচয়ের কোশ্চেন যখন থাকবে তখন এ দ্বারা বুঝবো আমরা ভাই ভগ্নাবশেষ মূল্য। তখন এ মানে কি কিন্তু ভাই ভবিষ্যৎ মূল্য বা সুদ আসলকে বোঝা যাবে না, তখন এ মানে বুঝবো আমরা ভগ্নাবশেষ মূল্য, আর পি মানে বুঝবো আমরা ক্রয় মূল্য। যেখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে হচ্ছে আসল টাকা, আর অবচয়ের বেলায় পি মানে আমরা বুঝতে হবে ভাই ক্রয় মূল্য। আর এর মান যেটা ছিল আগে হার, এখানেও তাই থাকবে, আর এন এর মান হচ্ছে সময়, এখানেও এন এর মান সময়ই থাকবে। এবার চলে যাচ্ছে 5 নম্বর সূত্র, প্রকৃত অথবা নামিক অথবা কার্যকরী সুদের হার। 3টা জিনিসই এক, আর একে ইংরেজিতে বলা হয় ইআইআর। ইআইআর এর পূর্ণরূপ অনেক সময় এমসিকিউতে আসে। ইআইআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে এর সূত্র কি ভাই? 1 প্লাস আর বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। এই গেল আমার এর সূত্র। এখন এম বলতে কি ভাই? এম মানে কখন ব্যবহৃত, যদি কোনো প্রশ্নে দ্বিমাসিক, ত্রৈমাসিক এক্সেট্রা বিভিন্ন কথা বলা থাকে, তো সেই জিনিসটা আমরা অঙ্কের শেষে ভিডিওর শেষ পর্যায়ে আমরা একটা নোট আকারে লিখে দেবো যে কখন কোন কোন ক্ষেত্রে এম হয় এবং কি এমটা কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা লিখে দেবো। 6 নম্বর হচ্ছে কল্যাণমূলক তহবিল, বা যদি কখনো তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলা হয় তখন সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পি বাই আর। ভি দ্বারা বুঝবো আমরা কি ভাই? তহবিল। পি দ্বারা বুঝবো আমরা পুরস্কার, আর দ্বারা যে হার আছে আমরা হারটাকে বুঝতে হবে। এবার আসে 7 নম্বর আর 8 নম্বর। এই 7 নম্বর 8 নম্বরের মধ্যে 7 নম্বর কোশ্চেনগুলোই পরীক্ষায় বেশি
আসে, সেটা হচ্ছে কিস্তি অথবা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য একটা সূত্র, আর এটা হচ্ছে কিস্তি অথবা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় একটা সূত্র। দুইটা সূত্রের মধ্যে 7 নম্বরটা পরীক্ষা বেশি আসে, তো আমরা দুটোটাই আলোচনা করছি। যেমন কিস্তি অথবা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য যদি বলা হয়, এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ভাই দুইটা, যেমন একটার শেষে লেখা হয়েছে শেষ, আর একটার শেষে লেখা হয়েছে শুরু। এখন ভাই কথা হইতে পারে কখন আমরা শুরুরটা ইউজ করব, কখন আমরা শেষেরটা ইউজ করব। ভাই মনে রাখি ভাই, প্রশ্নে যদি শেষের কথা বলা থাকে তাহলে শেষেরটা ইউজ করব, প্রশ্নে যদি শুরুর কথা বলা থাকে তাহলে আমরা শুরুরটাই ইউজ করব। কিন্তু কথা হলো ভাই, প্রশ্নে শুরুর কথাও বলা নাই, শেষের কথাও বলা নাই, তখন কি করব? যদি শুরু শেষ কিছু যদি না বলা হয় তাহলে ভাই শেষেরটা ইউজ করব। আমি আবারও বলছি, কিস্তি অথবা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় যদি করতে বলা হয়, তখন সেক্ষেত্রে আমাদের সূত্র দুইটা আছে, একটা শুরুর সূত্র, একটা শেষের সূত্র। যদি আমাদেরকে শেষের সূত্র প্রয়োগ করতে বলে তাহলে আমরা শেষের সূত্র প্রয়োগ করব, যদি শুরুর সূত্র প্রয়োগ করতে বলে তাহলে আমরা শুরুর সূত্র প্রয়োগ করব। কিন্তু যদি আমাদেরকে শুরু বা শেষ প্রশ্ন যদি কোনো কিছু যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা শেষের সূত্রটা ইউজ করব। একইভাবে 8 নম্বর ফর্মুলাতে একই রকম, এখানে আমরা দেখি দুটা সূত্র, শুরু আছে শেষ আছে। শুরু বললে শুরুর সূত্র, শেষ বললে শেষের সূত্র। শুরু বা শেষ কিছু বলা নাই, তাহলে সরাসরি শেষের সূত্র দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। আর 8 নম্বরটা হচ্ছে কি ভাই, কিস্তি অথবা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হইলো, আমাদের দুইটা সূত্র দেওয়া আছে। এখন আসি, কিস্তি বা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার আরেকটা টেকনিক আছে। যদি কোনো প্রশ্নে তালিকা নির্ণয় করতে বলা হয়, যদি কোনো প্রশ্নে তালিকা নির্ণয় করতে বলা হয় তাহলে বুঝে নিতে হবে এটা কিস্তিতে বা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য। আমি আবারও বলছি, যদি কোনো প্রশ্নে ঋণ পরিশোধের তালিকা বা ঋণ পরিশোধের সূচি তৈরি করতে বলা হয় তাহলে বুঝে নিতে হবে আপনার এক্ষেত্রে 7 নম্বর সূত্রগুলোই, যে দুটা সূত্র আছে, একটা শুরুর সূত্র, একটা শেষের সূত্র, প্রয়োজন অনুযায়ী শুরু বা শেষের সূত্র আমরা ইউজ করতে হবে। তো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে 8টা সূত্র আছে, 8টা সূত্রের বেসিক আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি, আমরা শুরুতে বলেছিলাম আমরা 8টা সূত্র দিয়ে 35 থেকে 36টা অঙ্কের সমাধান করব। তো এবার আমরা বই থেকে বের করে দিচ্ছি আস্তে আস্তে কোনটা কত নম্বর সিরিয়ালের কোশ্চেন। যেমন সরল সুদের অঙ্ক হচ্ছে দীপক কুমার স্যার বিশ্বাসের বইয়ের 6-এর ক, আমরা পাশে দিয়ে ব্র্যাকেটে লিখে দিচ্ছি 6-এর ক। তো আমরা পরবর্তীতে আমরা অঙ্কগুলো সিরিয়ালে আলোচনা করব। আর দেখা যাবে কি, সাপোজ আমরা যে টপিক্সের একটা বা দুটো অঙ্ক করে দেবো, এখানে সিরিয়ালগুলো লিখে দিচ্ছি। যদি আপনাদের কাছে বই থাকে তাহলে তো ভালো হয়, যদি বই না থাকে তাহলে আপনারা কষ্ট করে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পর আমরা সাপোজ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যখন যাব, আমরা 2টা কি 3টা অঙ্ক সমাধান দিয়ে দেবো। ধরে নিলাম যে আমাদের চক্রবৃদ্ধির মধ্যে অঙ্ক আছে মোট 10টা, আমরা 2টা-3টা ঝামেলা মার্কা বা একটু ক্রিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে ওগুলো সমাধান করে দেবো। বাকি কোশ্চেনগুলো আপনারা যার যার বই থেকে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা যদি অঙ্ক করতে ঝামেলায় পড়েন, তখন সেক্ষেত্রে আপনারা আমাদের যে ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউবের কমেন্টস বক্সে ছবি সহ কমেন্টস করবেন, বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক থেকে যারা দেখছেন তারাও একইভাবে ছবি সহ কমেন্টস করবেন। তাহলে আমরা সেই অনুযায়ী পুনরায় ওই টপিক্সেরই আবার রিভিউ ক্লাস আমরা আপলোড করে দিব। তো হচ্ছে আমাদের মূল কথা। এবার আমরা চলে যাচ্ছি সুদ আসল সহ সরল সুদের অঙ্ক কোনটা আছে আমাদের কাছে। 9-এর ক নাম্বারটা, 9 নাম্বার কোশ্চেনের ক নাম্বারটা হচ্ছে আমার সুদ আসল সহ সরল সুদের প্রশ্ন। তো আমরা এটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে আশা করি। যেমন সরল সুদের কোশ্চেন হচ্ছে কত ভাই, 6-এর ক নাম্বার, আর সুদ আসল সহ সরল সুদের কোশ্চেন হচ্ছে 9-এর ক নাম্বারটা। এরপরে আমরা দেখি আর কি কি কোশ্চেন আছে। যেমন 6-এর ক নাম্বারটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, 6-এর দিচ্ছি আমরা, ককে দিচ্ছি চক্রবৃদ্ধি। আরও কি কি প্রশ্ন আছে দেখি এবার আমরা। যেমন 7 নাম্বারটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এরপরে হচ্ছে 8 নাম্বারটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, 9-এর 2 নাম্বারটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। 9-এর 2 বলতে খকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে 10 নম্বরটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, একইভাবে 11 নম্বরও চক্রবৃদ্ধি সুদ। এরপরে হচ্ছে 12 নম্বরও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তেরো নম্বরটাও চক্রবৃদ্ধি সুদ। 14 নম্বরও চক্রবৃদ্ধি সুদ। 15 নম্বরটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। 16 নম্বরটাও চক্রবৃদ্ধি সুদ। 17 নম্বরটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি যে অ্যানুইটির কোশ্চেনগুলো আছে, আবার আমরা আস্তে আস্তে ওই কোশ্চেনগুলোতে যাচ্ছি।
তো আপনারা অনুগ্রহ করে সূত্রগুলো খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যেন অঙ্কগুলো তখন করানোর সময় আপনারা সূত্রগুলো যখন চেক করবেন তখন আপনারা অঙ্কগুলো ইজিলি করতে পারবেন। তারপর প্রেজেন্ট ভ্যালু অফ ইউনিটের কোশ্চেন হচ্ছে 29 নম্বরটা প্রেজেন্ট ভ্যালু অফ ইউনিটের কোশ্চেন। 30 নম্বরও প্রেজেন্ট ভ্যালু অফ ইউনিটের কোশ্চেন, কিস্তি বা প্রতি বছরে জমানোর ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের প্রশ্ন। এরপরে হচ্ছে 31-এর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইউনিটের কোশ্চেন, আবার 31-এর 2 নম্বরটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ ইউনিটি 8 নম্বরের সূত্র, আর 32 নম্বরটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ ইউনিটি 8 নম্বরের সূত্র। 33 নম্বরটা হচ্ছে 7 নম্বরের সূত্র। এভাবে 34 নম্বরটাও 7 নম্বরের সূত্র, 33-34 দুটোটাই। আর কার্যকরের সূত্র অঙ্ক শুধু একটাই আছে অধ্যায়ে, 19 নম্বরটা হচ্ছে কার্যকরী বা প্রকৃত হারের সূত্র অঙ্ক। এরপরে দিয়ে অবচয়ের অঙ্ক হচ্ছে 3টা, 21, 22, 23, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বরে, তিনটাই অবচয়ের অঙ্ক। এরপরে দিয়ে 35-এর 1 নম্বরটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক, 8 নম্বরের সূত্র প্রয়োগ করবো 35-এর 1 নম্বরে। আর 35-এর 2 নম্বরটাও সেম, 8 নম্বরের সূত্র ইউজ করব। 36 নম্বরটাও একই সূত্র। আর 37 নম্বরও একই 8 নম্বরের অঙ্ক। আর কল্যাণ তহবিল হচ্ছে 40 নম্বর আর হচ্ছে 41 নম্বর, এই দুটো অঙ্ক কল্যাণ তহবিলের অঙ্ক। আটত্রিশ নম্বর ও 8 নম্বরের অঙ্ক। আর হচ্ছে আমাদের এখানে 39 নম্বর হচ্ছে 7-এর অঙ্ক দিলাম, আমরা 39 নম্বর সিরিয়ালে দিয়ে দিলাম। এরপর দিই 42 নম্বরটা 7 নম্বরের অঙ্ক, আর 43 নম্বরটা হচ্ছে 8 নম্বর সিরিয়ালের অঙ্ক। তো হচ্ছে এই চ্যাপ্টারের মূলত পক্ষে প্রায় 35-36টার মতো কোশ্চেনের সমাধান বা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, যে কোনগুলো কোন সিরিয়ালের অঙ্ক। যেমন 6-এর কটা হচ্ছে সরল সুদের জন্য, 9-এর কটা হচ্ছে সুদ আসল সহ সরল সুদের জন্য। এভাবে যে এখানে যতগুলো সিরিয়ালের কোশ্চেন আছে সবগুলো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে 21, 22, 23 আছে, এগুলো হচ্ছে অবচয়ের অঙ্ক। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আপনাদের যদি যে সিরিয়ালটা যদি আপনাদের জানা থাকে, খাতা যদি উঠিয়ে নেন, আর পাশাপাশি যদি দীপক কুমার বিশ্বাস স্যারের যদি বিজনেস ম্যাথের বইটা থাকে, তাহলে আমরা অঙ্ক করতে গেলে আমরা সাপোজ চক্রবৃদ্ধির মধ্যে আমরা 2টো অঙ্ক করিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। এভাবে আমরা অবচয়ের যেহেতু 3টা অঙ্ক আছে, আমরা সাপোজ 1টা বা 2টো অঙ্ক করিয়ে দিলাম, বাকি যেটা থাকবে এটা আপনারা বাড়িতে নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে নিতে পারবেন। তো এই হচ্ছে মূল কথা। আর এছাড়াও এই চ্যাপ্টারের জন্য আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, যেটা আমরা শুরুতে বলেছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স আমরা ভিডিওর শেষ পর্যায়ে আলোচনা করব। তো অনুরোধ করব যে ভাই শেষের যে আলোচনাটা, এই আলোচনাটা দেখে সবাই দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো শেষের যে জিনিসটা, যদি কোনো প্রশ্নে মাসিক মানে 12 মাসে 1 বছর, এরপরে হচ্ছে দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর, তার মানে 6, এরপরে হচ্ছে ত্রিমাসিক মানে হচ্ছে 4, চতুর্মাসিক মানে হচ্ছে 3, এরপরে হচ্ছে অর্ধবার্ষিক মানে হচ্ছে 2, এরপরে হচ্ছে দৈনিক 365, এরপরে হচ্ছে সাপ্তাহিক 52 সপ্তাহে 1 বছর, এটা আমরা সবাই জানি। ইত্যাদি দেখা গেলে যে কোনো
সূত্রে m আসবে, তারপর m, তারপর r কে m দ্বারা ভাগ, তার মানে হচ্ছে r/m, এবং n এর সাথে m গুণ হবে, তার মানে হচ্ছে n ইন্টু m। এখন যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেনি তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। সাপোজ আমাদের চক্রবৃদ্ধির সূত্র কী ছিল ভাই, a = ফি ইন্টু 1 + r⁴n ছিল। এখন আমরা বললাম কি, যদি কোনো প্রশ্নে মাসিক দ্বিমাসিক আমি যে রিলেটেড কথাগুলো বলা হয় সেগুলো যদি বলা হয় তাহলে যে কোনো সূত্রে m আসবে। যেমন সাপোজ ধরে নিলাম যে আমরা যে কোনো একটা প্রশ্ন পড়ছি যেটা চক্রবৃদ্ধির সুদের অঙ্ক, ওইটার মধ্যে আমাদের এরকম রিলেটেড কিছু, সাপোজ ধরলাম যে আমাদের দ্বিমাসিকের কথা বলা হয়েছে, ধরে নিলাম যে আমরা দ্বিমাসিক বলছে, তখন সেক্ষেত্রে আমরা বললাম কি ভাই, তারপর আর কে m দ্বারা ভাগ, তার মানে যেখানে যেখানে আর আছে আর এর নিচে কি চলে আসবে ভাই, m, আর এবং n এর সাথে m গুণ হবে, তাহলে n ইন্টু আমরা m দিয়ে দিলাম। এ হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা নোট, যার জন্য অনেকে অঙ্কের মধ্যে ভুল করে ফেলে, সেজন্য এই জিনিসটা আমরা অঙ্কের মানে আলোচনা শেষে আমরা বুঝাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি উপকৃত হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপমস টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।